বল চাপ শক্তি অধ্যায় থেকে পার্ট ওয়ান থেকে আমি বুঝাচ্ছি। প্রথম হচ্ছে বল। বল কাকে বলে? বল হচ্ছে যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। লিখে দিতে হবে এটা। যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। বস্তুর অবস্থার পরিবর্তন করে, বস্তুর যা কোনো, কিন্তু সামনে লিখতে হবে, অবস্থার পরিবর্তন করে বা করতে চায়। তাহলে বল কোনটা বলো? এখানে আমি তুলতেছি, কোনটা বল? না, বল অদৃশ্য। এটা আমি করতে চাচ্ছি, যেটা প্রয়োগ করতেছি এটার উপরে, সেটা হচ্ছে বল। যেটা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে বল। এরপর হচ্ছে গতি কাকে বলে? গতি দেখো, এই যে এটা গতি। এখানে চলে গেলাম, মানে বস্তুর অবস্থার পরিবর্তন, সময়ের সাথে বস্তুর অবস্থা যদি পরিবর্তন হয় তাকে বলা হয় গতি। গতি কথা বোঝা গেছে? এখন পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। যদি হয় তাহলে চলমান গতি, আর যদি না হয় স্থির গতি। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার জড়তা, যেটা একটা কঠিন জিনিস। মানে বস্তুর যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, এটাকে বলে জড়তা। যদি সে স্থির থাকে, সে আজীবন স্থির থাকতে যাবে। যদি সে সুষম গতিতে চলতেই থাকে, এরকম করে ছুঁয়ে দিলে, ঠিক আছে, চলতেই থাকবে। ফ্যানটা ছেড়ে দিলাম, ফ্যানটা আজীবন ঘুরতেছে। এটাকে বলে জড়তা। বস্তুটা যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকার যে প্রবণতা, এই প্রবণতাকে বলা হয় জড়তা। জড়তা হচ্ছে দুই প্রকার, স্থিতি জড়তা, গতি জড়তা। এটা হচ্ছে স্থিতি জড়তা, আর এটা হচ্ছে গতি জড়তা। বুঝছো? এই যে গতি চলতেছে হলো গতি জড়তা। মানে গতিশীল বস্তুর জড়তাকে বলে গতি জড়তা, আর স্থির বস্তুর যে জড়তা তাকে বলে স্থিতি জড়তা। নাকি বুঝো না এখনো? বুঝছো? এরপর হচ্ছে ভর কাকে বলে? এই বস্তুটার মধ্যে যতটুকু পদার্থ থাকে তাকে তার ভর বলে। এই বস্তুর মধ্যে যতটুকু পদার্থ থাকে তাকে তার ভর বলে। এই বস্তুর মধ্যে যতটুকু পদার্থ থাকে তাকে তার ভর বলে। এই বস্তুর মধ্যে যতটুকু পদার্থ আছে তাকে তার ভর বলে। এই বস্তুর মধ্যে যতটুকু পদার্থ আছে তাকে তার ভর বলে। তাহলে ভর কাকে বলে বলো? কোন বস্তুর মধ্যে যতটুকু পদার্থ আছে তাকে তার ভর বলে। ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। ভর বেগ, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। সহজ জিনিস একটা, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। সহজ জিনিস। ভরবেগ কাকে বলে? ভরবেগ বলে। তারপর ত্বরণ, সময়ের সাথে বস্তুর অসম বেগের হারকে। এই যে আমি দৌড়ে যেতেছি, তারপর আস্তে আস্তে আবার হাঁটে যাইতেছি, আবার একটু জোরে জোরে হাঁটে যাইতেছি, এই যে একটা হার, ঠিক আছে, ওই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে যে একটা গড় মান আসবে, এটাকে বলা হবে ত্বরণ। মানে ত্বরণ মানে হচ্ছে তোমার শেষ বেগকে যদি আদি বেগ দিয়ে বিয়োগ করি, সময় দিয়ে ভাগ করি, তাহলে এটাকে বলা হয় ত্বরণ। শেষ বেগকে আদি বেগ থেকে বিয়োগ করে, ঠিক আছে, টি দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ গেল। মন্দন, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। মন্দন আবার কোনটা? মনে করো তোমরা যে দৌড়াতেছো, ওই যে মাঠে যে দৌড় হয় না, দৌড়ানোর পরে তোমাকে যেতে হবে এই পর্যন্ত, একটা এবং দাগ দেওয়া থাকে কিনা? দাগ দেওয়া থাকে কিনা? তারপর কি করি আমরা? দৌড়াতে এখানে আসার পরে কি করি? এখানে থামতে পারি তারপর ওদিকে যায়, এটা নাম মন্দন। না কথাটা বুঝো নাই? মনে করো একটা সাইকেল বাইক জোরে চাইতেছে, সামনে একটা ছাগল দেখলো, ব্রেক করার পরে সে যেটা যাবে, এটার নাম মন্দন। মানে ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। নিউটনের গতি বিষয়ক 3টি সূত্র।
প্রথম সূত্রটা কি ছিল বলো দেখি? বাহ্যিক বাহ্যিক মানে বাহিরের বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। নাকি বুঝো না এখনো? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সুষম বস্তু গতিশীল বস্তু সুষম গতিতে চলতেই থাকবে। এটা হলো নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে F সমান m, মানে বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর এবং বেগের সমানুপাতে, ভর বেগের সমানুপাতে, অর্থাৎ যেদিকে বস্তুর উপর বল প্রয়োগ করা হয় বস্তুর ভর বেগের পরিবর্তন সেদিকে হয়। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্র, every reaction has an equal and opposite reaction, প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত ও প্রতিক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আপনি বিয়ের পরে আপনার জামাইকে যেমন আঘাত করবেন উল্টা আপনি তেমন আঘাত করবেন, বুঝছেন? আপনি একটা এই ওয়ালের মধ্যে যেমন ঘুষি দিবেন, আপনি যা কষ্ট পাইছেন ওয়ালদার যদি জীবন থাকতো সে তেমন কষ্ট পাইতো। এখন একজনকে আপনি একটা কিল দিয়ে দেখেন, আপনার হাতে আপনি কথা পাবেন কিনা? অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার। আজকের জন্য আমরা ধন্যবাদ। আসসালামু আলাইকুম।